হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়ম কিপুরের যুদ্ধ বা চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটিও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের যে আরো অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে তার উপরে ইতিপূর্বে আমি অনেকগুলি ভিডিও ক্লাস দিয়েছি। এছাড়া তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে তার সিলেবাস, সাজেশন, শর্ট প্রশ্ন এবং সেখানে যে টিকা প্রশ্নগুলো রয়েছে সাজেশনে, তার প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ইতিপূর্বে ডিসকাস সহ ভিডিও ক্লাস আমার দেওয়া হয়ে গেছে। সেগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, কারণ সেগুলো প্রতিটাই তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও। তাই এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমাদের একের পর এক আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো তোমাদের সব ক্লাস রিলেটেড। তাই তোমরা এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, করে আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে আমি নিত্য নতুন এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চলো শুরু করা যাক। আজকের ক্লাসে কি মূল বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14, এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইয়ম কিপুরের যুদ্ধ। ইয়ম কিপুর বা বলা যায় চতুর্থ আরব ইসরায়েল, মানে ইসরায়েলের সাথে আরবের 4 বার যুদ্ধ হয় এবং শেষ যুদ্ধ যেটা 1973, সেই চতুর্থ আরব ইসরায়েলের আরেকটি নাম হচ্ছে ইয়ম কিপুর। দেখো, ইয়ম কিপুরের কথাটির মানেই হচ্ছে যে ইহুদিদের প্রায়শ্চিত্তের দিন। এই দিনটিতে ইহুদিরা উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে শান্তি কামনা করে। হ্যাঁ, এই দিনটিতে মানে অর্থাৎ 6 অক্টোবর যে দিনটা, এই দিনটিতে ইসরায়েলের ইহুদিরা তারা বাৎসরিক উৎসব পালন করে। কিন্তু এই দিনেই মানে 1973-এর এই 6 অক্টোবর দিনটিতে মিশর এবং সিরিয়া, ইসরায়েলের উত্তরে আছে সিরিয়া আর দক্ষিণে আছে, দক্ষিণ এবং পশ্চিম দিকে মিশর, দুই দিক দিয়ে দুটি দেশ সিরিয়া এবং মিশর ইসরায়েলের অধিকৃত যে সিনাই উপত্যকা, সেই সিনাই উপত্যকাতে তারা সামরিক অভিযান শুরু করে এবং ইসরায়েলের বাহিনী যথারীতিতে সেই সামরিক যে অভিযান তার প্রতিরোধ করতে যায় এবং শুরু হয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। 1973-এর 6 অক্টোবর থেকে শুরু হয় এবং 25 অক্টোবর গিয়ে শেষ হয়। প্রায় 19 দিন ধরে এই যুদ্ধটি চলে, যে যুদ্ধের নাম ইয়ম কিপুরের যুদ্ধ বা চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। তো এটা আমাদের ইন্ট্রোডাকশনে গেল, মানে ভূমিকা। এরপরে যে বিষয়টি আলোচনা করব যে এই যুদ্ধের কারণটা কি, কেন এই যুদ্ধটা হলো, কেন মিশর সিরিয়া এই সিনাই উপত্যকায় তারা সামরিক অভিযান করলো জেনে বুঝে, তার কারণটা কি, মানে ইয়ম কিপুরের যুদ্ধের কারণ বা প্রেক্ষাপটটা কি। তা সেখানে আমরা চারটি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণ যেটি, সেটি হচ্ছে যে এই আরব দেশগুলির প্রতিশোধমূলক মনোভাব। প্রতিশোধমূলক মনোভাব কিসের প্রতিশোধ? কারণ এই যে 1973 সালে যে যুদ্ধটি হচ্ছে চতুর্থ আরব ইসরায়েল, তাহলে চতুর্থ, তার আগে 3টি যুদ্ধ হয়ে গেছে, 1948, 56, 67 এবং 73-এ চতুর্থ। তাহলে এর আগে 3টি যুদ্ধ হয়ে গেছে। তা তৃতীয় আরব ইসরায়েল, এর আগের যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে 1963 নাগাদ যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে দিয়ে ইসরায়েল আরব দুনিয়ার অনেকগুলি জায়গা কিন্তু দখল করে নিয়েছিল, মিশরের অনেক জায়গা দখল করে নিয়েছিল। ফলে এই আরব দুনিয়া বা মিশর তারা চাইছিল তাদের সেই অধিকৃত অঞ্চলগুলি যাতে তারা ফিরে পায়, তার জন্য তাদের মধ্যে আবার নতুন করে আবার যুদ্ধ বাঁধানোর একটা যে মনোভাব, সেই মনোভাব কিন্তু জেগে উঠেছিল এবং প্রতিশোধ নেওয়া। আগের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে তারা হেরে যায় ইসরায়েলের কাছে, সেই হারের প্রতিশোধ নিতে এই আরব কান্ট্রির দেশগুলি কিন্তু আবার উত্তেজিত হয়ে ওঠে, আবার একটি নতুন যুদ্ধের জন্য তারা প্লট খুঁজতে থাকে। তা এটা একটা কারণ। দেখো, এখানে বলা হয়েছে যে আরবদের প্রতিশোধমূলক মনোভাব। তাহলে 1967-তে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তার ঠিক 6 বছরের মধ্যেই আবার কিন্তু নতুন করে চতুর্থ আরব ইসরায়েল সূত্রপাত হচ্ছে এই আরব দেশগুলির প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে। 2 নম্বর পয়েন্ট দেখো কি আছে, মানে কারণের 2 নম্বর কারণ ইসরায়েলের জঙ্গি আক্রমণ। তাই ইসরায়েলের সাথে আরব দেশগুলি 4 বার যুদ্ধ হয়, 4 বারই ইসরায়েল জয়লাভ করে এবং আরব দেশগুলি যে 7টি দেশ নিয়ে আরব লীগ তৈরি হয়েছিল, সেই 7টি দেশ মানে জর্ডন, সৌদি আরব, ইরান, সিরিয়া, মিশর, লেবানন, ইয়েমেন, এই দেশগুলোকে একসাথে নিয়ে তৈরি হয়েছিল আরব লীগ। এই আরব লীগের সাথে ইসরায়েলের 4 বার যুদ্ধ হয় এবং 4 বারই আরব লীগ পরাজিত হয়। তার মূল কারণ কি? ইসরায়েল তো খুব ছোট একটি দেশ, তাকে কেন হারানো যাচ্ছে না,
তাকে হারানো যাচ্ছে না এই কারণে, কারণ আমেরিকা এই ইসরায়েলকে সাপোর্ট করে এবং আমেরিকা সামরিক শক্তি দিয়ে সাহায্য করে ইসরায়েলকে। এই কারণে ইসরায়েলকে কিন্তু হারানো সম্ভব হয়নি। এখন এই ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে জর্ডন এবং সিরিয়া, দেখো এখানে ইরাক, জর্ডন এবং ইরাকের উপরে তারা বোমা বর্ষণ করতে থাকে। ফলে বোমা বর্ষণ করতে থাকলে তখন আরব দেশগুলি স্বভাবতই এর বিরুদ্ধে একজোট হয়, একটা যুদ্ধের পরিস্থিতি আবহাওয়া তৈরি হয় এই ইসরায়েলের একতরফা বোমা বর্ষণের ফলে। 3 নম্বর কারণটি দেখো, বলা হচ্ছে যে দুই রাষ্ট্র প্রধানের দ্বিচারিতা। দ্বিচারিতা কথার মানে কি, এখন একরকম বলা হলো, পরে আরেক রকম বলা হচ্ছে। তা দুই দেশের রাষ্ট্রপ্রধান মানে মিশরের রাষ্ট্রপ্রধান এবং ইসরায়েলের রাষ্ট্রপ্রধান। মূলত শত্রুতা ছিল এখানে, প্যালেস্টাইন থেকে ইসরায়েল তৈরি হলেও প্যালেস্টাইনের হয়ে যুদ্ধটা করছিল কিন্তু মিশর। তাই মিশর এবং ইসরায়েল এই দুটি দেশই ছিল প্রধান দুই প্রতিপক্ষ। মিশরের রাষ্ট্রপতি ছিলেন গামাল আব্দেল নাসের। এখন মিশরের রাষ্ট্রপ্রধান সেই সময় মিশরের নতুন এক রাষ্ট্রপতি হন সাদাত, এল সাদাত, যার আনোয়ার সাদাত যাকে বলা হয়, আনোয়ার এল সাদাত। তিনি একদিকে ইসরায়েলের সাথে যুদ্ধের প্রস্তুতির জন্য তার সেনাবাহিনীকে তৈরি করছেন, মিশরের সেনাবাহিনীকে নতুনভাবে সাজিয়ে তুলছেন, পাশাপাশি আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে একটা সমঝোতা করার, রাজনৈতিক সমঝোতা করার কিন্তু চেষ্টা করছেন। দু রকম নীতি নিচ্ছেন, একদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন, আবার অন্যদিকে যাদের সাথে যুদ্ধ বাঁধাবে তাদের সাথে আর একটা সমঝোতা আর রাস্তা খোঁজার চেষ্টা করছেন। তাই আনোয়ার এল সাদাত মিশরের রাষ্ট্রপতি, তিনি এই দুমুখ নীতি নিয়ে চলছেন। পাশাপাশি যদি আমরা ইসরায়েলের রাষ্ট্রপতি দেখি, ইসরায়েলের রাষ্ট্রপতি ছিলেন গোল্ড মেয়ার। তিনি প্রথমে মুখে শান্তির কথা বললেও পরে বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের ভবিষ্যৎ সুনিশ্চিত না হবে ততক্ষণ ইসরায়েল তার যে অধিকৃত অঞ্চল, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের ভিতর দিয়ে যে জায়গাগুলো সে অধিকার করেছিল, সেই অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েল 1 ইঞ্চিও সরবে না, মানে সেই জায়গাগুলো সে হাতছাড়া করবে না। তাহলে এখানে গোল্ড মেয়ারও দুরকম কথা বলছে, একদিকে মুখে বলছে শান্তির কথা, অন্যদিকে বলছে সে তার অধিকৃত অঞ্চল একটাও কিন্তু হাতছাড়া করবে না। তাহলে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের দ্বিচারিতার ফলেও কিন্তু এই যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। 4 নম্বর পয়েন্ট দেখো, প্যালেস্টাইনের সন্ত্রাসমূলক কার্যকলাপ। যে প্যালেস্টাইন ভেঙে ইসরায়েল তৈরি হয়েছে সেই প্যালেস্টাইনে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয়, নাশকতামূলক জঙ্গিবাদী কার্যকলাপ শুরু হয়। এখানে একটি সংগঠন গড়ে ওঠে PFLP, প্যালেস্টাইন ফ্রন্ট লিবারেশন অফ প্যালেস্টাইন। এরকম একটা নাশকতামূলক জঙ্গি নাশকতামূলক সংগঠন গড়ে ওঠে এবং এদেরই একটা সংস্থা ব্ল্যাক সেপ্টেম্বর। তারা কি করে, বিভিন্ন খুন জখম সন্ত্রাসমূলক কার্যকলাপ করে প্যালেস্টাইনকে উত্তপ্ত করে তোলে এবং প্যালেস্টাইনের এই সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর পাশাপাশি এরা একটা বড় ধরনের পদক্ষেপ নেয়। এই সময় 1972 সালে জার্মানির মিউনিখে অলিম্পিক খেলা চলছিল। সেখানে ইসরায়েলের যারা ক্রীড়াবিদ 11 জন সেই খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করে। এই ব্ল্যাক সেপ্টেম্বর এই সংস্থাটি এই 11 জন ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করে। এটা একটা কারণ, এই যুদ্ধের পিছনে এটা একটা কিন্তু মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে দেখো, এই আরব ইসরায়েল যুদ্ধ, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের আমরা কারণ হিসাবে 4টি কারণ দেখছি। একটা হচ্ছে আরবদের প্রতিশোধমূলক মনোভাব, ইসরায়েলের জঙ্গি আক্রমণ, মানে ইসরায়েল বোমা ফেলছে জর্ডন এবং ইরাকের উপরে, আর দুই রাষ্ট্রপ্রধানের দ্বিচারিতা, আনোয়ার সাদাত মিশরের এবং গোল্ডমেয়ারের ইসরায়েলের রাষ্ট্রপতি, দুজন দুরকম কথা বলছেন। 4 প্যালেস্টাইনের সন্ত্রাসমূলক কার্যকলাপ, যেখানে ব্ল্যাক সেপ্টেম্বর বলে একটি সংস্থা সেখানে জঙ্গিমূলক কার্যকলাপ করছে এবং 11 জন খেলোয়াড়কে তারা হত্যা করছে। তো এইভাবে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এরপরে যে পার্টটি আলোচনা করবো, দেখো যুদ্ধের সূচনা। তা যুদ্ধের সূচনায় কি হয়, যে আরবরা যেহেতু ইসরায়েলকে সাপোর্ট করেছিল আমেরিকা, তাই স্বাভাবিকভাবে আরব দেশগুলোকে বা আরব লীগকে সাপোর্ট করে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ার সহযোগিতা নিয়ে এই মিশর এবং সিরিয়া ইসরায়েলের কিছু বিমানকে ধ্বংস করে দেয়। পাশাপাশি ইসরায়েলও আবার আমেরিকার ক্ষেপণাস্ত্রের সাহায্যে মিশর এবং সিরিয়ার যে আক্রমণ, সেই আক্রমণকে কিন্তু প্রতিহত করতে থাকে। তো এইভাবে একটা যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধের শেষে ইসরায়েল জয়লাভ করে, মিশর আর সিরিয়া পরাজিত হয় এবং পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এবং এই যুদ্ধ চলাকালীনই জাতিপুঞ্জি বিষয়টা উত্থাপিত হয় এবং জাতিপুঞ্জের মধ্যস্থতায়, আমেরিকা এবং রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কিন্তু শান্তি চুক্তি স্থাপিত হয়। বিশেষ করে যুদ্ধ বিরতি
আহ, সন্ধি যেটা, সেই যুদ্ধবিরতি সন্ধি স্বাক্ষরিত হয়, যুদ্ধের অবসান ঘটে। এবার দেখবো আমরা যেটা এর ফলাফলটা কি হচ্ছে। দেখো ফলাফলটা হচ্ছে এই যে এখানে তিনটি ফলাফল মূলত এখানে এফেক্ট ফেলছে। সেটি হচ্ছে ইসরায়েল যে জায়গাগুলো অধিকার করে রেখেছিল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় বা এই চতুর্থ ইয়ম কিপুরের যুদ্ধের সময়ও যে জায়গাগুলো ইসরায়েল দখল করে সেগুলো তার হাতেই থাকবে, সেগুলো আর ইসরায়েল ফেরত দেবে না। এবং আর 2 নম্বর যে ফলাফল সেটি হচ্ছে যে যে মিশরের যে সুয়েজ খাল, যে খাল দখল করে রেখেছিল ইসরায়েল, সেই খালের অধিকার ইসরায়েল ছেড়ে দেবে এবং ইসরায়েলের সেনা সুয়েজ খাল থেকে চলে আসে এবং সেই জায়গায় মিশরের সেনাবাহিনী সেখানে প্রবেশ করে এবং সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ রাখে। যদিও জাতিপুঞ্জের সেনাবাহিনী কিন্তু এই সুয়েজ খালের উপরে মোতায়েন করা হয়েছিল। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে 1977 সালে উভয় দেশের মধ্যে ইসরায়েল এবং হচ্ছে আরব দেশগুলির মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1977 সালে। সেখানে কারা উপস্থিত ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের উদ্যোগে এবং ইসরায়েলের যিনি রাষ্ট্রপতি ছিলেন, ইসরায়েলের রাষ্ট্রপতি ছিলেন সে হচ্ছে নাম হচ্ছে ইয়াজাক রাবিন এবং মিশরের রাষ্ট্রপতি ছিলেন আনোয়ার এল সাদাত। এই 3জনের উদ্যোগে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং যুদ্ধবিরতি ঘটে। রাষ্ট্রসংঘের ভূমিকাও থাকে, তবে জিমি কার্টারের উদ্যোগে এই 2 দেশের মধ্যে মিশরের রাষ্ট্রপতি এল সাদাত এবং ইসরায়েলের রাষ্ট্রপতি ইয়াজক রাবিন এদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তো এই ছিল সারসংক্ষেপ মূলত চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে, যেখানে প্রথমে আমরা দেখব তার প্রেক্ষাপটটা কি, কি কারণে যুদ্ধটা বাঁধছে, তারপরে দেখব যুদ্ধের সূচনা কিভাবে হচ্ছে। 1973 6 অক্টোবর ইয়ম কিপুরের উৎসবের দিনেই আরব দেশগুলি বা বিশেষ করে মিশর সিরিয়া তারা ইসরায়েলকে আক্রমণ করছে এবং ইসরায়েলের উপরে বোমা বর্ষণ করছে, সেখান থেকে যুদ্ধের সূত্রপাত। 19 দিন যুদ্ধ চলার পর ইসরায়েল যুদ্ধে জয়লাভ করছে এবং সেখানে একটা শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তি স্থাপন হচ্ছে 1977। এইভাবে কিন্তু শেষ এখনো পর্যন্ত যে আরব ইসরায়েল যুদ্ধ, সেটা কিন্তু এই চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধটাই কিন্তু শেষ যুদ্ধ। এরপরে আর যুদ্ধ ঠিক হয়নি, কিন্তু খণ্ডযুদ্ধ এখনো লেগে আছে। এই হচ্ছে মূল বিষয়, সারসংক্ষেপ বললাম। এবার এর যে উত্তরটি 5 নম্বরের 250 ওয়ার্ডের, সেই উত্তরটি নিয়ে আমরা অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14 ইয়ম কিপুরের যুদ্ধ বা চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। প্রশ্নমান 5। উত্তরটি এভাবে লিখবে। ইয়ম কিপুরের অর্থ হলো ইহুদিদের প্রায়শ্চিত্তের দিন। এই দিনটিতে ইহুদিরা উপবাস ও প্রার্থনার মাধ্যমে শান্তি কামনা করে। এই দিনটিতে অর্থাৎ 6 অক্টোবর ইহুদিরা বাৎসরিক উৎসব পালন করে। কিন্তু 1973 এই বিশেষ দিনটিতে 6 অক্টোবর মিশর ও সিরিয়ার মিলিত বাহিনী ইসরায়েল অধিকৃত সিনাই উপত্যকা অঞ্চলের উপর সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি সৈন্যরা এই সামরিক অভিযানের প্রতিরোধ করতে গেলে শুরু হয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ, 6 থেকে 25 অক্টোবর 1973 নামে পরিচিত। পরের প্যারায় দেখো, 1967 খ্রিস্টাব্দে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মাত্র 6 বছর পরেই শুরু হয়েছিল চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায় বেশ কিছু কারণে এই যুদ্ধের জন্য দায়ী ছিল। যেমন আরবরা প্রতিশোধ নেওয়ার জন্য পুনরায় যুদ্ধে লিপ্ত হতে উদ্গ্রীব ছিল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়কার ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলি উদ্ধারের জন্য আরব রাষ্ট্রগুলি সচেষ্ট হয়ে উঠলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সাহায্য নিয়ে ইসরায়েল জর্ডন ও ইরাকের উপর বোমাবর্ষণ করলে মধ্যপ্রাচ্যে পুনরায় সংকট দেখা দেয়। ইসরায়েল এই পাল্টা জঙ্গি আক্রমণের মোকাবিলায় আরব দেশগুলি একজোট হলে যুদ্ধের পরিবেশ তৈরি হয়। পরেরটি দেখো, পরের প্যারা। মিশরের প্রেসিডেন্ট আব্দুল গামাল নাসেরের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি হন মোহাম্মদ আনোয়ার সাদাত। তিনি একদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মিশরীয় সেনাবাহিনীকে নতুনভাবে সাজিয়ে তোলেন, অপরদিকে অধিকৃত আরব ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে এক রাজনৈতিক বোঝাপড়ার উদ্যোগ নেন। আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার প্রথমে শান্তির কথা বললেও পরে শান্তির উদ্যোগ থেকে সরে আসেন। তিনি বলেন, যতদিন না ইসরায়েলের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে ততদিন ইসরায়েল তার দখলীকৃত অঞ্চল থেকে একটুও সরে আসবে না। প্যালেস্টাইনের সন্ত্রাসমূলক কার্যকলাপের দিনের পর দিন তীব্র রূপ নিতে থাকে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP নামক সন্ত্রাসবাদী সংগঠনটি খুন জখম থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ শুরু করে। এছাড়া ব্ল্যাক সেপ্টেম্বর নামক উগ্রপন্থী সংস্থাটি মিউনিখে অলিম্পিকে যোগদানকারী 1972 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করে। শেষ প্যারা দেখো, ওখানে ফলাফলের উপরে। ইয়ম কিপুর উৎসবের দিনে সূচনা ঘটে
যুদ্ধের সূচনা ঘটে। আরবরা সোভিয়েতের কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কিছু বিমান ধ্বংস করে। অন্যদিকে ইসরায়েল আমেরিকার কাছ থেকে প্রাপ্ত ক্ষেপণাস্ত্র দ্বারা মিশর ও সিরিয়ার মিলিত আক্রমণকে প্রতিহত করে। অবশেষে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এবং আমেরিকা ও সোভিয়েতের উদ্যোগে যুদ্ধবিরতি ঘোষিত হয় 1973 24 অক্টোবর। ইয়ম কিপুর যুদ্ধের ফলে প্যালেস্টাইনের অধিকৃত অঞ্চলগুলি ইসরায়েল নিজের দখলে রাখে। জাতিপুঞ্জের প্রচেষ্টায় ইসরায়েল সুয়েজ খাল সংলগ্ন অঞ্চল থেকে নিজের সেনাবাহিনী ফিরিয়ে নিলে মিশর সুয়েজ খালের উপর নিজের কর্তৃত্ব ফিরে পায়। সুয়েজ খাল ধরে জাতিপুঞ্জের সেনাবাহিনী মোতায়েন রাখা হয়। মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের উদ্যোগে মিশরের রাষ্ট্রপ্রধান আনোয়ার এল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াজক রাবিনের মধ্যে আরব ইসরায়েল শান্তি চুক্তি 1977 স্বাক্ষরিত হয়। তো এই ছিল চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুরের যুদ্ধের প্রশ্নের উত্তরটি। এটি তোমরা কারেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর তোমাদের বাকি অন্যান্য যেসব এখনও টিকাগুলি বাকি আছে এই পেপারে, যেমন এরপরে যেটা নিয়ে প্রশ্ন ভিডিও ক্লাস করব, যে প্রশ্নটি নিয়ে, সেটি হচ্ছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটি 6 দিনের যুদ্ধ বলা হয়। এছাড়া রয়েছে 1990 সালের উপদ্বীপের যুদ্ধ বা উপসাগরীয় যুদ্ধ। এরকম একের পর এক ভিডিও ক্লাস, তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আমি সামনে নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।